সকলকে, আপনারা দেখছেন টাইম লাইনে তারকা। একটা কথা আছে জানেন তো, যে ইকোনমিক্স ইজ এভরিওয়্যার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইকোনমিক্স ক্যান লিড ইউ টু বিল্ড আ ওয়ান্ডারফুল কেরিয়ার অ্যান্ড আ হ্যাপি লাইফ। আজকে আমরা এমন এক তারকার সাথে কথা বলবো যিনি তার অর্থনীতি মনস্কতা নিয়ে অনেক সাকসেসফুল ক্যান্ডিডেট বা স্টুডেন্টস তৈরি করেছেন, এবং আমি ব্যক্তিগতভাবে ওনার সান্নিধ্য পেয়েছি। প্রেজেন্টিং ইউ অল, আমাদের সবার খুব পরিচিত এবং আমার ব্যক্তিগত ভীষণ পছন্দের আমার টিচার শান্তনু স্যার। নমস্কার দর্শক বন্ধুরা। স্যার, আপনাকে তো মানে আমরা যারা পেয়েছি আমরা তো খুবই কৃতজ্ঞ, মানে আপনার কাছে পড়ার সুযোগ পেয়েছি। আজকে আপনাকে আমাদের সেটে আমন্ত্রণ জানাতে পারে আমরা খুব 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 খুশি। আর স্যার, আপনি যদি আপনার বিষয়ে একটু আমাদেরকে একটু জানান। আচ্ছা, যেরকম আপনারা শুনলেন যে আমার নাম শান্তনু চন্দ্র। মূলত আমি একটা জিনিসই পারি, সেটা হচ্ছে পড়াতে। শিক্ষকতাই একমাত্র আমার পেশা, জীবনের প্রথম দিন থেকে আজ পর্যন্ত। আর একটা বিষয়ই আমি পড়াতে পারি, সেটা হচ্ছে অর্থনীতি বা ইকোনমিক্স। তো আজকে 2025-এ দাঁড়িয়ে আমার প্রায় নিয়ার অ্যাবাউট 25 বছর 26 বছরের শিক্ষকতা জীবন। এর মধ্যে আমি বিভিন্ন স্তরে শিক্ষকতা করেছি। আমি বিদ্যালয় স্তরে শিক্ষকতা করেছি, কলেজ স্তরে শিক্ষকতা করেছি, এবং দীর্ঘদিন ধরে আমি কম্পিটিটিভ পরীক্ষা, বিভিন্ন ধরনের যে পরীক্ষাগুলো হয়, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ পরীক্ষা হতে পারে, ব্যাংকিং সেক্টরের পরীক্ষা হতে পারে, এই সমস্ত পরীক্ষার জন্য আমি দীর্ঘদিন ধরে পড়িয়ে আসছি ছাত্রদেরকে, এবং আমার মতন করে আমি চেষ্টা করেছি তাদেরকে যতটুকু দেওয়া যায় যাতে তারা ভবিষ্যৎ জীবনে সফল হতে পারে। স্যার, আমার মনে একটা প্রশ্ন আসছে যে জীবনে অর্থনীতির প্রাসঙ্গিকতাটা কি? দেখো, আমি একজন অর্থনীতির শিক্ষক বলার থেকেও বড় কথা, একজন অর্থনীতির ছাত্র আজ পর্যন্ত নিজেকে মনে করি। কারণ যে কোনো সাবজেক্টই কেউই বলতে পারে না যে এই সাবজেক্টে সবটাই আমার জানা। হ্যাঁ, একদমই তাই। তো সেই হিসাবে ইকোনমিক্সও যে আমার সবটা জানা আমি বলবো না। এখনও আমি পড়াশোনার মধ্যে আছি, চর্চার মধ্যে আছি। তবে এই দীর্ঘদিন ধরে আমি ইকোনমিক্স সাবজেক্টটার সাথে যুক্ত থাকা বা শিক্ষকতার সাথে যুক্ত থাকার ফলে যেটা হয়েছে, একটা জিনিস আমি বুঝেছি এবং সবাইকে বলতে পারি তোমার প্রশ্নের রেসপেক্টে, সেটা হচ্ছে আমাদের ব্যক্তি জীবন এবং সমাজ জীবন, রাষ্ট্র জীবন, এই সব কিছুর সাথে কিন্তু ইকোনমিক্স অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিষয়টা বলতে গেলে একটুখানি হয়তো আমাকে ব্যাখ্যাটা না করলে পরিষ্কার হবে না জিনিসটা, যে ইকোনমিক্স কিন্তু একটা বিজ্ঞান, এটা কিন্তু একটা সায়েন্স। হয়তো এটা পিওর সায়েন্স নয় ফিজিক্স কেমিস্ট্রির মতন, কিন্তু এটা একটা সোশ্যাল সায়েন্স। এই যে কথাটা আমরা বলি সোশ্যাল সায়েন্স বা সমাজ বিজ্ঞান, এটার মধ্যেই একটা জিনিস লুকিয়ে আছে, যে সমাজের সাথে অর্থনীতির একটা সম্পর্ক রয়েছে এবং একটা অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে। আর আমরা প্রত্যেক মানুষ যেহেতু সমাজেরই অঙ্গ, ফলে সমাজের সাথে অর্থনীতির সম্পর্ক আছে, মানে আমাদের প্রত্যেকের সাথে, ব্যক্তির সাথেও তার মানে অর্থনীতির একটা সম্পর্ক আছে। যে অনেকেরই ধারণা আছে যে অর্থনীতি মানেই হচ্ছে অর্থ, অর্থনীতি মানেই হচ্ছে টাকা পয়সা। হ্যাঁ, অবশ্যই এটা অর্থনীতি তো টাকা পয়সা বা অর্থ ছাড়া হবে না, কিন্তু অর্থনীতি মূল যে জিনিসটা আমাদের শেখায় সেটা হচ্ছে ডিসিশন মেকিং, চয়েস মেকিং। আসলে আমাদের রাষ্ট্র, সমাজ সব কিছুর ক্ষেত্রেই একটা অভাব আছে, এটাকে আমরা অর্থনীতির ভাষায় বলি স্কেয়ারসিটি। স্কেয়ারসিটিটা মূলত যদি আমি ছোট করে বলি, খুব ডিপে যদি নাও যাই, রিসোর্স, সম্পদ। বিভিন্ন ধরনের সম্পদ আছে আমাদের পৃথিবীতে, সেটা মানব সম্পদ হতে পারে, জমিও যেমন একটা সম্পদ। এখন এই যে ধরনের সম্পদগুলো রয়েছে, এইগুলোর কিন্তু আমাদের যতটা প্রয়োজন তার তুলনায় কিন্তু সম্পদের অ্যাভেলেবিলিটিটা কম। ধরে নাও, আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, যে ভারতবর্ষের মতন দেশে আমরা ভৌগোলিকভাবে যতটা জমি পেয়েছি, আমাদের কাছে যতটা জমি আছে, তার মধ্যে কিছুটা অংশ হচ্ছে কৃষিকার্য করার উপযোগী জমি। হ্যাঁ, একদমই তাই। এবং সেখানে আমরা কৃষিকার্য করে আমরা যতটা ফসল ফলাবো, আমাদের প্রয়োজনটা কিন্তু তার থেকে বেশি, অনেক বেশি। দেশের এত বড় একটা জনসংখ্যা, এবং সেই জনসংখ্যাটা কিন্তু সময়ের সাথে সাথে বাড়ছে, কিন্তু জমি তো বাড়ছে না। তাহলে আমরা জমিতে যে ফসলটা ফলাবো, সেটা কিভাবে এই ইনক্রিজিং পপুলেশনকে
স্যাটিসফাই করবে। তাহলে এখানে একটা অভাব রয়েছে, প্রয়োজনের তুলনায় জমির একটা অভাব রয়েছে। সেই অভাবটাকে সামনে রেখে এই সীমিত জমিকে ব্যবহার করে কিভাবে আমরা মানুষের প্রয়োজনগুলো মেটাবো, অর্থাৎ কিভাবে সম্পদের অভাবের ওপর দাঁড়িয়ে আমরা মানুষের অসীম সীমাহীন প্রয়োজনটাকে মেটাবো, এটাই কিন্তু শেখা ইকোনমিক্স, যেটা ছাড়া কিন্তু আমাদের পক্ষে চলা সম্ভব নয়। আর এটা যেহেতু এই যে জমির উদাহরণটা দিয়ে আমি বললাম, এটা তো একটা সামগ্রিক বিষয়, একটা দেশ বা একটা জমি সমাজের বিষয়, কিন্তু আমরা যেহেতু সমাজের অঙ্গ, ফলে তার প্রভাবটা আমাদের ওপরেও পড়ছে। এবং সেক্ষেত্রে এই যে সমস্যা সমাধান করা, তার জন্য আমাদের কিছু ডিসিশন মেকিং করতে হয়, পলিসি মেকিং করতে হয়। আর সেই পলিসি তৈরি করার দায়িত্ব থাকে সরকারের হাতে। সরকার যে পলিসি তৈরি করবে, যে ধরনের পলিসি তৈরি করবে, তার সুফল কুফল আমাদের ওপর এসে পড়বে। ফলে অর্থনীতি কিন্তু আমাদের জীবনের, সমাজ জীবনের, রাষ্ট্র জীবন বা আন্তর্জাতিক জীবন, কোনোটার থেকেই কিন্তু অর্থনীতিকে বাদ দেওয়া যাবে না। আর যদি ব্যক্তি জীবনের কথা বলি, তাহলে আমাদের ব্যক্তির কিন্তু বেঁচে থাকার জন্য একটা মূল রসদ হচ্ছে অর্থ। আমরা কম হোক বেশি হোক অর্থ আমরা আয় করি, আয়টা আমাদের প্রয়োজন মেটাতে ব্যয় করি। কিভাবে এই আয় এবং ব্যয়ের মধ্যে আমরা একটা সমতা আনবো, এটার জন্য কিন্তু অর্থনীতির জ্ঞান লাগে। আমরা যে মানুষ প্রতি মাসে 2 কোটি টাকা রোজগার করে, তারও কিন্তু প্রয়োজনের তুলনায় তার অর্থের পরিমাণটা কম হয়। যে মাসে 5,000 টাকা রোজগার করে, তারও প্রয়োজনের তুলনায় অর্থটা কম হয়। কিভাবে এই দুটোর মধ্যে ব্যালেন্সিং হবে, কিভাবে আমি এই সীমিত অর্থ দিয়ে আমার প্রয়োজনগুলোকে মেটাবো, এর জন্য অর্থনীতির জ্ঞান লাগে। এইভাবেই ব্যক্তি জীবনের সাথে অর্থনীতির কিন্তু অঙ্গাঙ্গী সম্পর্ক। আমি তাহলে এখান থেকে আমি আরেকটা কোয়েশ্চেন পেলাম, যেটা মানে আমি আবার একটু ইন ডেপথ আপনার কাছ থেকে জানতে চাইবো, যে তাহলে আপনার কথা অনুযায়ী যেহেতু সরকার অর্থনীতিটা নির্ধারণ করছে, তাহলে আমার মনে হয় যে বেসিক অর্থনীতি বা মৌলিক অর্থনীতির যে কনসেপশনটা, ওটা মনে হয় প্রত্যেকের থাকা উচিত। অবশ্যই থাকা উচিত। এবং সেই তোমার প্রশ্নের সূত্র ধরে বলি যে আমাদের প্রত্যেকেরই কিন্তু না কিছুটা অর্থনীতি নিয়ে পড়াশুনো করা দরকার। আসলে বিষয়টা কি হয় যে আমরা যখন কোনো বিষয় নির্বাচন করি পড়াশুনোর জন্য বা নিজের একাডেমিক কেরিয়ারের জন্য, আমাদের কিন্তু চিন্তাধারাটা একটু সংকীর্ণ। আমরা একটা বিষয়কে বেছে নিই শুধুমাত্র এই জিনিসটাকে চিন্তা করে যে এই বিষয়টা নিয়ে পড়াশুনো করলে আমার একটা ডিগ্রি হবে, আর সেটাকে কাজে লাগিয়ে কিভাবে আমি রোজগার বা জীবিকা অর্জন করতে পারবো। কিন্তু ইকোনমিক্স এমন একটা সাবজেক্ট যেটা নিয়ে পড়াশুনো করে হয়তো জীবিকা অর্জন করা যায়, কিন্তু একটা ব্রডার পার্সপেক্টিভে দেখতে গেলে অর্থনীতির জ্ঞান সবারই থাকা দরকার। আমি 2-3টি উদাহরণ দেব এখানে জিনিসটাকে বোঝানোর জন্য। অর্থনীতি পড়লে কি হয়? অর্থনীতি পড়লে কিন্তু শুধু অর্থনীতির জ্ঞান হয় না। অর্থনীতি এমন একটা সাবজেক্ট যেটা একজন মানুষের মধ্যে অ্যানালিটিক্যাল পাওয়ার তৈরি করে। এটা এমন একটা সাবজেক্ট যার মধ্যে কিন্তু কার্যকারণ সম্পর্ক আছে। এই সাবজেক্ট নিয়ে যারা পড়াশুনো করে তাদের মধ্যে একটা বিশ্লেষণাত্মক ক্ষমতা তৈরি হয়, বিশ্লেষণ করার ক্ষমতা তৈরি হয়, অ্যানালিটিক্যাল পাওয়ার তৈরি হয়। সেটা আমাদের বাস্তব জীবনে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। এটা যেমন একটা সাধারণ দিক আর কি। তেমনি আরেকটা দিক হচ্ছে এই যে কথাটা বললাম, ইকোনমিক্স আমাদের প্রবলেম সলভিং শেখায়। এই অ্যানালিটিক্যাল পাওয়ারটা দিয়ে কিন্তু আমরা বাস্তব জীবনের প্রত্যেকটা স্টেপে যে যে সমস্যাগুলো ফেস করি, সেই সমস্যাগুলোকে কিভাবে সলভ করব, সেটাও কিন্তু অর্থনীতি কোথাও আমাদের একটা মানে বলা যেতে পারে যে সচেতনভাবে না হলেও অবচেতন মনে শিখিয়ে দেয় আমাদেরকে। আর যেটা বললাম যে সরকার নীতি নির্ধারণ করে, আমি যে দেশে থাকি বা যে কেউ প্রত্যেকেই কোনো দেশে থাকছেন, সেই দেশের সরকার কি ধরনের নীতি তৈরি করছে অর্থনীতি সংক্রান্ত, সেই নীতিটা তো তার ব্যক্তি জীবনকে প্রতি মুহূর্তে এফেক্ট করছে, প্রভাব ফেলছে। তাহলে সরকারের অর্থনীতির বা সরকারের অর্থনৈতিক নীতিটা আমাকে বোঝার জন্য কিছুটা অর্থনীতি পড়তে হবে। এবং আজকের যে যুগ, আজকের যে সময়, সেখানে আমরা একটা গ্লোবাল ভিলেজে বসবাস করছি, একটা বিশ্বায়নের যুগে বসবাস করছি। ফলে শুধুমাত্র কিন্তু আমার দেশের সরকারের অর্থনৈতিক নীতি আমাকে এফেক্ট করে না, বিশ্বের অর্থনৈতিক নীতি আমাকে এফেক্ট করে। আমি যদি খুব সাম্প্রতিক উদাহরণ ধরে বলি যে ইউএসএ তার যে নতুন প্রেসিডেন্ট তিনি নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প, তিনি একটা নতুন অর্থনৈতিক নীতি নিয়ে আসলেন এবং সেটা নিয়ে কিন্তু আজকে সারা পৃথিবী তোলপাড়। আজকে তাতে কিন্তু
আমরাও যুক্ত, পৃথিবীর অন্যান্য দেশগুলোও যুক্ত। তাহলে এই নীতিটা কেন, এই নীতির প্রভাব আমার ওপর কি আমাকে কোনো বেনিফিট দেবে, নাকি আমার জন্য কোনো রকমের সমস্যা তৈরি করবে, এই ব্যাপারগুলো কিন্তু বোঝার দরকার আছে। এবং তার জন্য একটা বেসিক অর্থনীতির পড়াশুনো লাগে। স্যার, আমার মনে হয় যারা দর্শক বন্ধুরা আমাদেরকে দেখছেন, প্রত্যেকের মনেই যারা মোটামুটি এখন স্টুডেন্ট রয়েছেন আর কি, হয়তো 11-এ পড়ছেন বা 12-এ পড়ছে, প্রত্যেকেরই তো একটা নিজের কেরিয়ারকে নিয়ে চিন্তা থাকে। তো যারা অর্থনীতি নিয়ে পড়বে বা কমার্স নিয়ে পড়বে, তারপরে তাদের কেরিয়ার বিকল্পগুলো কি হবে? দেখো, অর্থনীতি আমাদেরকে কিন্তু একটা বিশাল বড় প্রফেশনাল জগতের সামনে দাঁড় করিয়ে দেয়। অর্থাৎ যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে অর্থনীতি নিয়ে পড়লে আমাদের কাছে প্রচুর কিন্তু বাস্তব জীবনে প্রফেশনাল বা কেরিয়ার অপশন তৈরি হয়। আমি যদি খুব কয়েকটা ইম্পর্টেন্ট অপশনের কথা বলি, তাহলে একটা খুব স্বাভাবিক অপশন হচ্ছে যার মধ্যে আমি আছি, অর্থাৎ শিক্ষকতা। অর্থাৎ অর্থনীতিকে নিয়ে যদি কেউ সারা জীবন চলতে চায়, অর্থনীতিকে অবশ্যই ভালোবাসতে হবে তার জন্য। অর্থনীতির প্রতি যদি ভালোবাসা থাকে এবং সেটা নিয়ে যদি সারা জীবন কেউ চলতে চায়, তাহলে তার জন্য খুব ভালো প্রফেশন হচ্ছে শিক্ষকতা। সেটা যে স্তরেই সেই শিক্ষকতা করুক না কেন। এটা ছাড়া একটা বড় জায়গা আছে রিসার্চ। অর্থনীতি এমন একটা জিনিস যেটার থিওরিটিক্যাল এবং এম্পেরিক্যাল এই দু ধরনের গবেষণা চিরকাল ধরে হচ্ছে, আগামী দিনেও হবে। ফলে সেটাও কেউ পারসিভ করতে পারে। এবার যদি আসি যে চাকরি, একদম এই হিসাবের জায়গা, তাহলে আমাদের কাছে প্রথম কতগুলো যে লুক্রেটিভ চাকরি আছে, তার মধ্যে একটা হচ্ছে ব্যাংকের চাকরি। ব্যাংকের প্রবেশনারি অফিসার হোক বা ব্যাংকের ক্লারিক্যাল গ্রেডি হোক, পরীক্ষা দিতে গেলে অর্থনীতি জানতে হবে। সরাসরি সেখানে অর্থনীতি হয়তো নেই, সেখানে আছে ব্যাংকিং অ্যাওয়ারনেস, কিন্তু সেই ব্যাংকিং অ্যাওয়ারনেসের 60%ই হচ্ছে ইকোনমিক্স। একদমই তাই। ফলে ব্যাংকের চাকরি কেউ করতে গেলে তাকে অর্থনীতি পড়লে তার সুবিধা। নেক্সট যে কথাটা বলতে পারি সেটা হচ্ছে কেউ খুব স্বাভাবিকভাবে যদি কোনো একটা কিছু বিজনেস শুরু করে, ব্যবসা করে, তাকে অর্থনীতির জ্ঞান থাকলে তার ব্যবসা করতে সুবিধা হবে। আমি এটা বলছি না যে ব্যবসা করার জন্য অর্থনীতি পড়তে হবে, কিন্তু অর্থনীতি পড়া থাকলে ব্যবসা করতে সুবিধা হবে। এরপরে আসি একটু অন্য জায়গায়, যেটার সাথে আমি অনেকটা যুক্ত, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, সিভিল সার্ভিসেস। আমাদের দেশের রেসপেক্টে যদি আমি ইউপিএসসির কথা বলি, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, যেগুলো ইউপিএসসির মাধ্যমে রিক্রুটমেন্ট হয়, এবং আমাদের স্টেটের ক্ষেত্রে যেরকম ডব্লিউবিসিএস বা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেসের রিক্রুটমেন্ট হয়, এই পরীক্ষাগুলো দিতে গেলে ইকোনমিক্সকে আগলাতেই হবে। কারণ সর্বস্তরে শুরু থেকে শেষ পর্যন্ত প্রিলিমিনারি মেন্স সবকটাতেই এটা একদম অবিচ্ছেদ্য অঙ্গ। ফলে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস শুধু তাই নয়, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে পরবর্তীকালে যোগদান করবেন, তাদের কিন্তু প্রতিদিনের কাজ করতে গেলে অর্থনীতির যে আইডিয়াগুলো, অর্থনীতির যে ধারণাগুলো, সেগুলো তাদের থাকতে হবে। এটা একটা জায়গা। আর প্রতিদিনই বলা যেতে পারে নতুন নতুন দরজা খুলে যাচ্ছে। সেই হিসাবে আরো কতগুলো জায়গাতে যেমন ইকোনমিক্সের প্রয়োজন পড়ছে আজকাল। যেমন একটা হচ্ছে ডেটা অ্যানালিটিক্স। আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, যে আমাদের অনেকের কাছে পরিচিত আবার অপরিচিত হচ্ছে শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটে বহু কাজ কিন্তু ডেটা অ্যানালিসিসের ওপর হয়। অর্থাৎ একটা কোম্পানির শেয়ারের দাম, সেটা কিভাবে উঠবে, কিভাবে নামবে, তার জন্য যে প্রেডিকশনটা দরকার হয়, সেই প্রেডিকশনটা করতে গেলে আমাদের ডেটাকে নিয়ে অ্যানালিসিস করতে হয়। কিন্তু সেই ডেটা অ্যানালিসিসের মধ্যে কিন্তু লুকিয়ে আছে অর্থনীতি। অর্থনীতির জ্ঞান থাকলে ডেটা অ্যানালিসিস করতে আমাদের আরো বেশি সুবিধা হয়। এবং আরেকটা খুব বড় জায়গা, খুব ইন্টারেস্টিং প্রফেশন, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যানালিসিস, যেটাকে আমরা অনেক সময় বলে থাকি যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। ধরো, আমি তোমার একটা উদাহরণ দিয়ে বলছি, যে তুমি যে প্রফেশনেই থাকো, সেখান থেকে তুমি যা রোজগার করছো, সেই রোজগারের কিছুটা তো ভবিষ্যতের জন্য রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে শুধু ভবিষ্যতের জন্য রাখা নয়, আমাকে ভবিষ্যতে চেষ্টা করতে হবে যে আমার যাতে আর্থিক সম্পদটা বাড়ে, একদমই গ্রো করানো। এই যে ওয়েলথ গ্রো করা, ওয়েলথ ক্রিয়েশন, এইটা করার জন্য কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু কেউ এক্সপার্ট নই। এর জন্য কিছু নির্দিষ্ট এক্সপার্টের দরকার পড়ে, যাদেরকে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বলি, যাদের কাছে গিয়ে নিজের প্রোফাইলটা বলতে হয় ডাক্তারের মতন,
কাছে গিয়ে তার অসুখটা বলতে হয়, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছেও তাই করতে হয়, যে এই আমার প্রোফাইল আর এই আমি চাইছি, এবার আমাকে কিভাবে সেই জায়গায় পৌঁছে দেবেন সেই কাজটা আপনি করে দিন। এই যে জায়গাটা, এটাই মূলত একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাজ, এবং সেখানে কিন্তু ইকোনমিক্সের একটা বিশাল বড় ভূমিকা আছে। ফলে অনেক অনেক অপশান রয়েছে ইকোনমিক্স পড়ে আগামী দিনে একটা প্রতিষ্ঠিতভাবে জীবনযাপন করা। স্যার, আপনি কিছুক্ষণ আগে ডব্লিউবিসিএস এবং ইউপিএসসির কথা বলছিলেন, যেটা বেসিক্যালি আমাদের কাছে কিন্তু এলিমিনেশন এক্সামিনেশন বা প্রতিযোগিতামূলক পরীক্ষা আর কি। তো মানে এই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অর্থনীতি যে পড়বো, এটার যে সিলেবাসটা ইটসেলফ ইজ হিউজ। তো এইটা পড়ার যদি কোনো কৌশল থাকে আর কি, মানে আচ্ছা, অ্যাকচুয়ালি কি, যে প্রথম কথা, ইকোনমিক্স পড়তে গেলে সেটা আমি কম্পিটিটিভ পরীক্ষার জন্যই পড়ি আর একাডেমিকের জন্যই পড়ি। প্রথমে যেটা বলেছিলাম যে ইকোনমিক্স কিন্তু এমন একটা সাবজেক্ট যেটার মধ্যে কিন্তু প্রচুর কার্যকারণ সম্পর্ক আছে। এটা পিওর সায়েন্স না হয়েও এটা কিন্তু ভীষণ রকমভাবে সায়েন্স। এবং এখানে আরেকটা কথা বলে রাখা দরকার, যে ইকোনমিক্সের সাথে কিন্তু ম্যাথামেটিক্সের প্রচুর সংযোগ। যারা কোর ইকোনমিক্স পড়েন, যারা কোর ইকোনমিক্স নিয়ে পড়াশুনো করেন, তাদের কিন্তু ম্যাথামেটিক্সকে সঙ্গে নিয়ে চলতে হয়। ম্যাথামেটিক্স ছাড়া ইকোনমিক্স পড়া যায় না। এবার যেটাতে আসি, যে প্রশ্নটা তুমি করেছো যে কিভাবে পড়বে, আমাকে প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে, ফার্স্ট, আমরা ছোটবেলায় ওই ইংলিশ গ্রামার পড়ার সময় না 3টে WH কোয়েশ্চেন পড়েছিলাম, হোয়াট, হোয়াই অ্যান্ড হাউ। ইকোনমিক্সের ক্ষেত্রেও এই 3টে জিনিস আমার কাছে ক্লিয়ার থাকতে হবে। যাদের কাছে ইকোনমিক্স কঠিন, যাদের কাছে ইকোনমিক্স খুব শক্ত, তাদের কাছে এই জন্যই শক্ত হয় যে তারা শুধুমাত্র ইকোনমিক্সটার ক্ষেত্রে ওই হোয়াট ব্যাপারটার মধ্যেই নিজেদেরকে সীমিত রাখে। প্রত্যেকটা বিষয় সেটা কেন হচ্ছে এবং কিভাবে হচ্ছে, এইটা যদি সে নিজেকে বোঝাতে পারে বা সে যদি নিজে এটা বোঝে, তাহলে ইকোনমিক্স কিন্তু খুব সহজ সাবজেক্ট। আমাকে এই নিয়ে অনেকে বলে, আপনি শিক্ষকতা করেন, আপনি তো বলবেন যে এটা সহজ সাবজেক্ট, কিন্তু সত্যি এটাকে সহজ করে নেওয়া যায় যদি এই হোয়াট, হোয়াই অ্যান্ড হাউ, এই 3টের ব্যাপারটা যদি নিজের কাছে খুব ক্লিয়ার থাকে। আর ইকোনমিক্সকে নিজের বশে আনতে গেলে আর একটা জিনিস খুব জরুরি, সেটা হচ্ছে আমার চারপাশে প্রতিদিন যা ঘটছে সেটার সাথে নিজেকে কিন্তু যুক্ত রাখা। আমরা বইয়ের পাতায়, ইকোনমিক্সের বইয়ের পাতায় আমরা যা পড়ি, তার কিন্তু বাস্তব অ্যাপ্লিকেশন আমাদের চারপাশে হচ্ছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যে উদাহরণের কথা একটু আগেও বলেছি আমি। আমাদের ইকোনমিক্সের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য বা ইন্টারন্যাশনাল ট্রেড পড়তে হয়, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এবং তার প্রথম দিকেই পড়তে হয় ট্রেড পলিসি, বা যার মধ্যে থাকে ট্যারিফ, আমদানি শুল্ক বলা হয় বাংলায়। আজকে দেখো, এই আমদানি শুল্ক নিয়েই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নীতি, আর সেটা নিয়েই কিন্তু সারা পৃথিবী তোলপাড়। তাহলে আমি যখন ইকোনমিক্স পড়ছি, যে কারণেই হোক, আমাকে এই টপিকটা পড়তে হচ্ছে। পড়ার সময় আমাকে ট্যারিফ সম্পর্কে জানতে হচ্ছে, পড়তে হচ্ছে। এবার যখন চারপাশে এই ঘটনাগুলো ঘটছে, সেইগুলোকে অবজার্ভ করা, এবং আমি যা পড়েছি সেটা ওখানে অ্যাপ্লাই কিভাবে হচ্ছে, এটা যদি আমি বোঝার চেষ্টা করি, তাহলে বিষয়টা কিন্তু আমার কাছে সহজ হয়ে যায়। আর আমি নিজের ছাত্র জীবনে যে বলা যেতে পারে কৌশল বা স্ট্র্যাটেজি ফলো করেছি, সেটা আমি সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলতে চাই। সেটা হচ্ছে, ইকোনমিক্স বইয়ের পাতার বাইরে নিয়ে যেতে হবে। ইকোনমিক্স বই খুলে পড়ার পর, বইটা বন্ধ করে দেওয়ার পর আমাকে কিছুটা সময় দিতে হবে যে আমি যেটা পড়লাম সেটাকে আমাকে মাথার মধ্যে চিন্তা করতে হবে যে কি পড়লাম, কেন পড়লাম, এবং যেটা বললাম চারপাশে ঘটে যাওয়া ঘটনার সাথে সেই বিষয়গুলোকে রিলেট করতে হবে। স্যার, একটা কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞাসা করছি, যে নতুন যে WBCS এর প্যাটার্ন হচ্ছে, মানে 2025-এর, এইটাতে যারা প্রিলিমিনারিতে মানে পরীক্ষায় বসবে, তারা কিভাবে প্রস্তুতি নেবে? প্রথম কথা যেটা বলি, যে 2025-এর যে নতুন সিলেবাস আনা হয়েছে বা নতুন প্যাটার্ন আনা হয়েছে, সেটা পুরোটাই কিন্তু ইউপিএসসিকে মাথায় রেখে, ইউপিএসসির প্যাটার্ন এবং সিলেবাসটাই প্রায় বলা যেতে পারে WBCS-এ আনা হয়েছে পুরোটাই। ফলে ইকোনমিক্সের গুরুত্ব অনেকটা বেড়েছে। আগে প্রিলিমসে প্রশ্ন থাকতো 10 থেকে 12 নম্বরের, সেটা এবারে ক্যাটাগরিক্যালি বলে দেওয়া হয়েছে 20 নম্বরের প্রশ্ন থাকবে। এবং এই প্রশ্নগুলোর উত্তর করতে গেলে কিন্তু তাদেরকে ইনডেপথ জানতে হবে। এবং ওই যে বললাম যে হোয়াট, হোয়াই অ্যান্ড হাউ, এই 3টের বাইরে কিন্তু যাওয়া যাবে না। এই 3টে যত ক্লিয়ার হবে, তত তাদের পক্ষে এই সাবজেক্টটা নিয়ে WBCS-এ সফল হতে পারবে। আর
যেটা মেন্স পার্ট, যেটা নতুনভাবে এসছে এবারে, সেটা ডিসক্রিপটিভ, যেটা 2014 সালের আগে ছিল। এবারে 25 সাল থেকে মেন পরীক্ষাটা ডিসক্রিপটিভ হয়ে যাচ্ছে, এবং সেখানে ইকোনমিক্সের গুরুত্বপূর্ণ কিছু টপিক আছে, এবং সেগুলো নিয়ে স্টুডেন্টদের কিন্তু ডেসক্রিপটিভ আনসার রাইটিং করতে হবে মাধ্যমিকের মতো, যেরকম একদম। আগের মাধ্যমিকের এবং syllabus-এ। তার জন্য যেটা একমাত্র রাস্তা, সেটা হচ্ছে রেগুলার বেসিসে কোয়েশ্চেন আনসার লেখা, Solve করা, লেখা। লেখা এবং ব্রড কোয়েশ্চেন লেখা, তার উত্তর লেখা, এবং যার কাছেই তারা গাইডেন্স নিচ্ছে তাদের কাছ থেকে সেগুলোকে কারেকশন করা এবং সেগুলোকে নতুন করে আবার লিখে আরও ইমপ্রুভ করা। স্যার, আপনার শিক্ষক হিসেবে অভিজ্ঞতা এবং আপনার ছোটবেলাটা এবং পড়াশোনা যদি একটু ছোট্ট করে আমাদের দর্শক বন্ধুদের জন্য আপনি বলেন। আচ্ছা, প্রথমে যদি একটু ছোটবেলার কথা বলি, তাহলে আমি ছোটবেলা থেকে খুব শান্তশিষ্ট, ঠিক আছে। আমি যে খুব ডান পিটে ধরনের তা কিন্তু নয়। আমি ক্লাস 11-12-এ যখন উঠলাম, তখন একটা অদ্ভুত সমস্যার মধ্যে পড়লাম যে আমি কোন স্ট্রিম চুজ করব। সায়েন্স আমার পছন্দ নয়, আর্টস আমার পছন্দ নয়। এ বিষয়ে আমি যার কাছে মানে চিরজীবন কৃতজ্ঞ, তিনি আমারই স্কুলের একজন স্যার। তিনি আমাকে বললেন যে একটা নতুন কম্বিনেশন চালু হয়েছে, পড়ে দেখতে পারো, ইকো স্ট্যাট ম্যাথ। যদি ভালো না লাগে তখন অন্য অপশানে শিফট করবে। এবং আমি এটা খুব লাকি যে আমি 1 মাস থেকে 1.5 মাসের মধ্যেই নিজে বুঝেছিলাম যে দিস ইজ মাই স্ট্রিম, এটাই আমার জন্য। এবং আমি যখন গ্র্যাজুয়েশনে উঠলাম, তখন আমার কাছে কোনো অপশান ছিল না, একটাই অপশান ছিল ইকোনমিক্স অনার্সই পড়বো, দ্বিতীয় কোনো চিন্তা আমার মধ্যে ছিল না। আর তার চেয়েও বড়ো ব্যাপার, গ্র্যাজুয়েশন পড়তে পড়তেই ঠিক করে নিয়েছিলাম যে আমি শিক্ষকতাই করব আর ইকোনমিক্স নিয়েই শিক্ষকতা করব। সেই হিসাবেই আজকে প্রায় 25 বছর হয়ে গেল শিক্ষকতা করছি, আগামী দিনেও করব। আশা করি আমি আমার মতন করে ছাত্রছাত্রীদেরকে যতটা দেওয়ার দিতে পেরেছি, দেওয়ার চেষ্টা করব, এটাই আমার একমাত্র চেষ্টা থাকবে। স্যার, আমার একটা ব্যক্তিগত প্রশ্ন, যেটা লাস্ট প্রশ্ন আমার আজকে, যে পার্সোনাল ফিনান্স ম্যানেজমেন্ট কি করে করব আমরা? দেখো, এটা একটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এবং খুব নেগলেক্টেড জিনিস। আমরা পার্সোনাল ফিনান্স ম্যানেজমেন্ট আমরা করি না, অথচ এটা ছাড়া আমাদের কিন্তু চলা উচিত নয়। যে কারণে আজকে কিন্তু স্কুল লেভেল থেকে নতুন শিক্ষানীতিতে কিন্তু ফিনান্সিয়াল লিটারেসি নিয়ে একটা সাবজেক্ট ক্লাস 8-9-এর বাচ্চাদের পড়ানো শুরু হচ্ছে। আসলে পার্সোনাল ফিনান্স ম্যানেজমেন্টটা হচ্ছে 3টে জিনিসের মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করা। সেটা হচ্ছে আমার আয়, আমার ব্যয় এবং আমার কিছু ফিনান্সিয়াল গোল থাকবে। এই 3টে জিনিসের মধ্যে ব্যালেন্স রাখার জন্য আমার একটা সাইন্টিফিক প্রসেস ফলো করতে হবে। আমি খুব ছোট্ট করে বলছি, খুব ডিটেলে যদি নাও যাই। প্রথম যেটা রাখতে হবে সেটা হলো আমার যা আয়, কোথা থেকে কত টাকা আয় হচ্ছে, এটা আমার কাছে খুব পরিষ্কার থাকতে হবে। তার চেয়েও বড় বিষয়, আমার প্রতি মাসের হিসাবে আমার কত টাকা ব্যয় হচ্ছে এবং কোন খাতে ব্যয় হচ্ছে। আমরা এটাই করি না। এর জন্য একদম পরিষ্কার একটা মানে টেকনিক্যাল টার্ম আছে, যেটাকে আমরা বলি বাজেটিং। অর্থাৎ প্রতি মাসের আমার হিসাব, আমার খরচ, সেটা লিখতে হবে আমাদেরকে, কোন খাতে কত টাকা খরচ হচ্ছে। কারণ এটাই যখন আমি মাসের শেষে গিয়ে অ্যানালিসিস করব, আমি দেখব তার মধ্যে কতটা আমি বাজে খরচ করেছি। সেই বাজে খরচের সবচেয়ে বড় রাস্তা তৈরি হয়ে গেছে ইউপিআই। টাকা খরচ হচ্ছে, নিজের গায়ে লাগছে না, কারণ আমি চোখে দেখতে পাচ্ছি না যে টাকাটা খরচ হচ্ছে, আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা চলে যাচ্ছে। এবার এই আয় এবং ব্যয়কে ব্যালেন্স করব কেন? কারণ ওই যে বললাম, ভবিষ্যতের জন্য আমাকে নিজেকে সিকিউর করতে হবে, ফাইন্যান্সিয়ালি সিকিউর করতে হবে। তার জন্য দুটো জিনিস অবশ্যই করতে হবে, একটা হলো সঞ্চয় বা সেভিংস। কিন্তু সঞ্চয় বা সেভিংস করে কিন্তু ওয়েলথ ক্রিয়েশন হয় না। ওয়েলথ ক্রিয়েশন করতে গেলে, ওয়েলথ গ্রো করতে গেলে ইনভেস্টমেন্ট করতে হবে। সেই ইনভেস্টমেন্টের প্রচুর রাস্তা আছে, সেটা স্টক হতে পারে, বন্ড হতে পারে, গোল্ড হতে পারে, কিছু ক্ষেত্রে রিয়েল এস্টেট হতে পারে। আমাকে আমার মতন করে আমাকে এই জায়গাগুলোতে ইনভেস্ট করতে হবে, যাতে আমার ওয়েলথটা ওভার টাইম গ্রো করে। আর এই কথার প্রসঙ্গে যেটা না বললেই নয়, এই ইনভেস্টমেন্ট করতে গেলে অর্থনীতি লাগবে। অর্থনীতির জ্ঞান ছাড়া আমি সঠিক ইনভেস্টমেন্ট করতে পারবো না, তাতে আমার ওয়েলথ গ্রো করার বদলে আমার ওয়েলথ কিন্তু রিডাকশন হবে। সুতরাং অর্থনীতি ছাড়া চলা যাবে না। অর্থনীতি ইম্পর্টেন্ট, আজকের এই এপিসোডটা থেকে আমরা বুঝলাম। অর্থাৎ আজকে আমাদের এটার প্রথম পর্ব অর্থনীতি নিয়ে। আর আজকের এপিসোডটা আপাতত এই পর্যন্ত রাখছি, কারণ দ্বিতীয় পর্বে আমরা আবার শান্তনু স্যারকে আমাদের সাথে পাবো, শান্তনু চন্দ্র স্যারকে। আর তার আগে আমাদের টাইম লাইনে তারকার পক্ষ থেকে স্যারের জন্য এবং আমাদের পুরো টিমের তরফ থেকে
স্যার আপনার জন্য। থ্যাংক ইউ শৈলী, এখানে আসতে পেরে খুব ভালো লাগলো আমার। দ্বিতীয় পর্বে আপনার সাথে আবারও আমাদের দেখা হচ্ছে। একদম। আর আমরা আরেকটু ইনডেপথ স্টাডিজে যাব। আজকের এপিসোড এই পর্যন্তই। খুব ভালো থাকবেন সবাই, আর দেখা হবে দ্বিতীয় পর্বে। নমস্কার। নমস্কার।